ভাবুন তো, একটি শব্দ তেলাপোকা সাধারণত অপমান, অবহেলা কিংবা ঘৃণার প্রতীক হিসাবে ব্যবহৃত এই শব্দটি যদি একদিন লাখো মানুষের প্রতিবাদের পরিচয় হয়ে ওঠে, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক সেটাই ঘটছে ভারতে। বাংলাদেশের অভ্যুত্থানের পর যেমন রাজনীতিতে জন্ম নিয়েছিল নতুন স্লোগান, নতুন প্রতীক আর নতুন ভাষা, তেমনি ভারতের রাজনীতিতেও হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি, যার বাংলা অর্থ তেলাপোকা জনতা দল। যে নাম শুনে একসময় মানুষ হাসত, আজ সেই নামের ব্যানার হাতে রাস্তায় নেমেছে হাজার হাজার তরুণ। কিন্তু প্রশ্ন একটাই, কি এমন ঘটেছিল যে তেলাপোকা ভারতের তরুণদের ক্ষোভ, প্রতিবাদ আর প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী প্রতীকে পরিণত হলো? সবকিছু শুরু একটি বিতর্কিত মন্তব্য থেকে। ভারতের সুপ্রিম কোর্টের এক বিচারকের মন্তব্যে বেকার ও হতাশ তরুণদের প্রসঙ্গে ককরোচ বা তেলাপোকার উপমা ব্যবহার করা হয়। তারপর শুরু হয় বিতর্ক। অপমান হিসাবে নেওয়ার বদলে একদল তরুণ সেই শব্দটিকেই নিজেদের পরিচয় বানিয়ে ফেলে। তাদের যুক্তি ছিল, তেলাপোকা যতই মারার চেষ্টা করা হোক, সে টিকে থাকে। সেই প্রতীক থেকে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। শুরুতে এটি ছিল ব্যঙ্গাত্মক অনলাইন ক্যাম্পেইন, কিন্তু অল্প সময়েই তা ভারতের সবচেয়ে আলোচিত যুব আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়। কিন্তু শুধু কি একটি মন্তব্যের কারণে এত বড় আন্দোলন? না, এর পেছনে ছিল বহুদিনের জমে থাকা ক্ষোভ, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি, বারবার পরীক্ষা বাতিল এবং লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া। কোটি কোটি ভারতীয় তরুণ বছরের পর বছর প্রস্তুতি নিলেও প্রশ্ন ফাঁস ও অনিয়মের কারণে তাদের স্বপ্ন ভেঙে যায়। কিছু শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সিজেপি এই ক্ষোভকে সংঘটিত রূপ দেয় এবং তাদের প্রধান দাবিতে পরিণত হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির বিচার। এরপর আন্দোলন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার তরুণ জড়ো হতে শুরু করেন। 20 জুলাই সংসদ অভিমুখে বিশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়। প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। পরে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস, ব্যাটন চার্জ এবং ব্যারিকেড ব্যবহার করে মিছিল থামানোর চেষ্টা করে। সংঘর্ষে পুলিশ ও বিক্ষোভকারী উভয় পক্ষেই বহু মানুষ আহত হন। এই দৃশ্য ভারতের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বড় শিরোনাম হয়। আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে আসেন অভিজিৎ দীপকে, যিনি প্রথম একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসাবে সিজেপি শুরু করেছিলেন। কিন্তু খুব অল্প সময়েই এটি বাস্তব রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। একই সময়ে পরিবেশবাদী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক এর অনশনও আন্দোলনের নতুন গতি যোগ করে। বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শুরু করে। ফলে বিষয়টি শুধুমাত্র শিক্ষা খাতের সংকট না থেকে বৃহত্তর রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। সরকারের প্রতিক্রিয়া ছিল দুই ধরনের। একদিকে পুলিশি কড়াকড়ি ও বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা, অন্যদিকে সরকার পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের আশ্বাস দেয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলোচনার ইঙ্গিত আসে। তবে আন্দোলনের নেতারা জানিয়ে দেয়, শুধু আশ্বাসে তারা রাজি নন। লিখিত ও বাস্তব পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 22 জুলাই 2026 পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি হলো, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা এখনও অবস্থান করছেন। সিজেপি নেতৃত্ব বলছে, 20 জুলাইয়ের বিশাল মিছিল ছিল শুধু ট্রেলার। সরকারি দাবি না মানলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রয়োজনে লাখো মানুষ আবার দিল্লিতে সমবেত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ককরোচ জনতা পার্টি এখনও ভারতের নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি যুব নেতৃত্বাধীন ব্যঙ্গাত্মক নাগরিক আন্দোলন, যা শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি এবং জবাবদিহির প্রশ্নে সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু ইতিহাস বলছে, অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে এমন প্রতীকী আন্দোলন থেকেই। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ককরোচ জনতা পার্টি কি কেবল কয়েক মাসের ক্ষোভ, নাকি এটি ভারতের তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক শক্তির সূচনা? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে ভারতের রাজনীতির আগামী অধ্যায়। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।